আপনি কি বলবেন যে একেবারে আসলেই কি বিষয়টা এরকম যে একদিকে তো বলছে যে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে ঐক্যমত্যের, ঠিক সেই সময় এই সমস্ত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একদল আরেক দলকে যেভাবে ছোট করে এবং তাদেরকে একেবারে মনে করেন একটা বয়ান তৈরির মধ্য দিয়ে তাকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটিকে মানে এই দুইটার মধ্যে কিভাবে ইয়ে করবেন? আমি পরিষ্কার করে বলি, সরকারের একটা উদ্যোগ আছে জাতীয় রাজনীতিতে কতগুলো বিষয়ে একমতে আসার জন্য। সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা কিন্তু বিএনপিকে জড়িয়ে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানান নেই। এই ঘটনাকে বিএনপির কাঁধে তুলে দিয়ে বিএনপির টেম্পো স্ট্যান্ড, বিএনপি চাঁদাবাজের দল এটি প্রমাণ করার অনবরত চেষ্টা করে যাচ্ছে তার একসময়ের সহযোগী জামাত ইসলাম। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে তাদের যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো থেকে মনে হচ্ছে তারা যতটা না জননিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎসাহী এই সুযোগে বিএনপিকে সেকেন্ড পার্টি বানিয়ে নিজেরা ফার্স্ট পার্টি হতে পারে কিনা। বাংলাদেশের রাজনীতিতে নিষ্ঠুরতার ঘটনা এটি অবশ্যই নিষ্ঠুর একটা ঘটনা, এবং যতগুলো আপনি যদি সিরিয়াল করেন নিষ্ঠুরতম কয়েকটা ঘটনার মধ্যে এটি পড়বে। সোহাগের হত্যাকাণ্ডটি, বিশ্বজিতের হত্যাকাণ্ডটি পড়বে। আচ্ছা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর আগে হাত পা কেটে, রক কেটে ছাত্রদেরকে হত্যা করাটা, সেটা কি বিভৎসতা ছিল না? এই প্রজন্ম হয়তো ইতিহাসের বাক বদলের কারণে সেগুলো ভুলে গেছে, কিন্তু সেগুলো যে নিষ্ঠুর ছিল না এটি আপনি কিভাবে বলবেন? একজন জীবন্ত মানুষকে, একজন তরতাজা মানুষকে ধরে নিয়ে আপনি তার পায়ের রক কেটে দিচ্ছেন, হাতের রক কেটে দিচ্ছেন, তার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এর থেকে বিভৎসতা কি? একই রকমের ঘটনা এই জায়গাটায় দেখছি। আমি বিএনপির সমালোচনা অবশ্যই করি। বিএনপি ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। এই যে কর্মী যারা, তাদের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করেন, তারা 30 দফা বলতে পারবে, 31 দফা বলতে পারবে, জিয়াউর রহমানের সততা বলতে পারবে, সব কিছুই তারা জানে। কিন্তু এই ঘটনাগুলো তাদের প্রতি যে জনপ্রত্যাশা, এটা যে নষ্ট করে ফেলছে, এটা তারা কেন জানে না? এবং আপনি খেয়াল করেন মানে এদের অপরাধের মাত্রাটা এবং এরা কতটা বেপরোয়া হয়ে গেছে। এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটা বক্তব্য দিয়েছেন। আপনাকে একটু কথা বলি এই জায়গাটাতে। আজকেও কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 24 থেকে 25 সাল মানে এই সময়টার মধ্য দিয়ে বাংলাদেশে অপরাধের সংখ্যা এবং বড় ধরনের অপরাধের সংখ্যা খুব বেশি বাড়েনি। তাহলে এখন যে ক্যাম্পেইন চলছে একটা সব দিক থেকে, আপনি বলেন যে যদি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ বলেন বা দেশের ভেতরে বলেন, ক্যাম্পেইন চলছে যে বাংলাদেশে বড় ধরনের মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, কিন্তু পরিসংখ্যান তো বলছে উল্টা। আচ্ছা, এই ক্যাম্পেইনটা কেন? আচ্ছা, এই জায়গাটায় আমি শেষ করে দিব। তারেক রহমানের বক্তব্যের ওই দিনই তার 2 ঘন্টা পরে ঠাকুরগাঁতে বিএনপির মহাসচিবের ভাইয়ের উপরে তার গাড়িতে হামলা কারা করলো? এই বিএনপির কর্মীরাই। তার অর্থ হচ্ছে যে তাদেরকে নিয়ে সারা দেশে এত সমালোচনা হচ্ছে, কিন্তু এর থেকে যে শিক্ষাটা গ্রহণ করা দরকার সেই শিক্ষাটা তারা গ্রহণ করছে না। তাহলে আপনি এদেরকে কিভাবে বোঝাবেন? এখন রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি করার আছে? বিএনপি তাকে সর্বোচ্চ একটা দল থেকে বহিষ্কার করতে পারে। সারা দেশে আপনি দেখছেন এনসিপির নেতাদের বিরুদ্ধে 400 কোটি, 500 কোটি, 300 কোটি টাকার যে চাঁদাবাজি। কিছুদিন আগে একজন বিদ্যুৎ বিভাগের একজন কর্মচারী 10,000 টাকা ঘুষ সহ ধরা পড়ে তিনি জেলে গেছেন, কিন্তু এনসিপির একজন নেতার বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতি ওঠার পরেও তার জেল হয়নি কেন? কারণ এনসিপি জেল দেওয়ার ক্ষমতা রাখে না, এনসিপি পুলিশ দিয়ে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না। একইভাবে বিএনপির পক্ষেও কোনো কর্মীকে, তার বেয়াড়া কর্মীকে যে শৃঙ্খলা মানে না, এই ধরনের দানব হয়ে উঠেছে, তাকে জেলে পাঠানো বিএনপির পক্ষে সম্ভব না, কারণ সেই প্রশাসনিক ক্ষমতা তার নেই। সরকার কেন করছে না? আমার ধারণা সরকারের ভেতর থেকে, সরকারের কোনো একটি অংশ এর ভেতর থেকে রাজনীতির ভেতরে পলিটিক্স করতে চাইছে। সরকারকে যারা সহানুভূতি জানায়, এই সরকারের কোনো কাজের সমালোচনা করাকে যারা মনে করে যে ধর্মের অবমাননা হচ্ছে, আপনার মনে আছে বরগুনা পটুয়াখালীতে এক নেতা বলেছেন যে এই সংস্কার, এইগুলোর সমালোচনা করা হচ্ছে ধর্মের অবমাননা। তারা মনে করছে যে এই সুযোগে সরকারকে আমি ব্যবহার করি, এবং সরকারের কেউ কেউ ব্যবহৃত হচ্ছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, এরা তো এখন পর্যন্ত কুম্ভকর্ণ। গত কয়েকদিন আগে কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এই সরকারেরও বেশ ওয়েল উইশার, তিনি কি কথা বলেছেন মনে আছে? যে এই সরকার কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছে। তার মধ্যে আমি একটা কুম্ভকর্ণের সিমটম দেখছি।
সে সবকিছু শোনে, সবকিছু বোঝে, কিন্তু কথা বলে না। এত ডাকি তবু নদী কথা বলে না আর কি। তো উপদেষ্টার জায়গা থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটাকে আমি প্রত্যাখ্যান করি। এই কারণে প্রত্যাখ্যান করি, আমরা তাদের কাছে যে প্রত্যাশা করেছিলাম, এই প্রত্যাশাটা তাদের একটা অংশ খুব পরিকল্পিতভাবে গলা টিপে মেরে ফেলেছে। গলা টিপে মেরে ফেলেছে। আমি উদাহরণ আপনাকে দেই। একটা সরকারের শরীফ ভাই, ন্যূনতম, আমি আপনার শেষ করে দিব, একটা সরকারের ন্যূনতম যদি আত্ম উপলব্ধি থাকে সেটি করতে পারে না। গাজীপুরে মনে আছে হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করার আক্রমণ করার পর তাদের পক্ষ থেকে বলা হলো যে আমার উপরে 15 থেকে 16 জন আক্রমণ করেছে। আপনি নেট সার্চ দেন, সেই তথ্যটি পাবেন। সরকার সেখানে গিয়ে 150 মানুষকে গ্রেপ্তার করল। অর্থাৎ যে সরকার এই ধরনের আচরণ করতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হলো কি হলো না, আমার ধারণা এটা তাকে কোনোভাবে স্পর্শ করে না। এবং এই বিবৃতি দিয়ে উনি কি কালকে ওই যে ছিনতাইকারীরা কাপড় চোপড় খুলে নিয়ে গেছে সেই পরিস্থিতি কি উন্নতি ঘটাতে পারবে?